আমার মধ্যে যে আরেকজন মানুষ লুকিয়ে আছেন সেটা ঋতুপর্ণ ঘোষ আমাকে বুঝিয়ে দিয়ে গেছিলেন। সত্যি আমার প্রযোজকরা এখন ভয় পায় যে আমার কাছে আসতে, যে তোমাকে আর কি দেবো অন্যরকম। আসলে আমি খুব লোভী অভিনেতা। যখন চোখের বালি হয়েছিল বা মণিরত্নম স্যার যখন রোজা বানিয়েছিলেন, তারা কিন্তু প্যান ইন্ডিয়া ছবি ভেবে বানাননি। তারা দুটো পরিষ্কার ভালো ছবি বানিয়েছিলেন। 27-28-এর মধ্যে একটা বড় ছবি নিয়ে আসবো। আমার জীবনের শেষ স্বপ্ন হচ্ছে আমি কাজ করতে করতে যেন চলে যেতে পারি। প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে বেশি সাহসী সিদ্ধান্ত নেন? এটা আমার আশীর্বাদ যে আমি বাংলা ছবি করে আজ 45 বছর কাজ করে যাচ্ছি, এখনো আমাকে মানুষজন ভালোবাসেন, এটা আমার কাছে আশীর্বাদ। এবং কাজটা আমি আগেও বলেছি, আমার বইতেও লেখা আছে, আমার জীবনের শেষ স্বপ্ন হচ্ছে আমি কাজ করতে করতে যেন চলে যেতে পারি, মানে অভিনয় করতে করতে। ওটার জন্যই বেঁচে আছি। তোমার কি কোনো ড্রিম প্রজেক্ট রয়েছে? দেখো, অভিনেতা হিসেবে না একটা করলে মনে হয় এই বাবা এটা তো করলাম, তার পরেরটা কি। সত্যি আমার প্রযোজকরা এখন ভয় পায় যে আমার কাছে আসতে, যে তোমাকে আর কি দেবো অন্যরকম। মানে আর সত্যি কিছু দেওয়ার নেই। মানে আমারও এক্সপ্লোর করার সব এরিয়াকে আমি প্রায় টাচ করে গেছি। লোকে আগে বলতো আরে ইয়াং এজে বুড়ো করলে আর নেবে না। আমি 103 বছর বয়স করে নিয়েছি 14 বছর আগে লালন ফকিরে। তারপরেও তো আমি প্রাক্তন করছি বা একটা দশম করছি, মানুষজন দেখছেন। তা আমি হচ্ছে এক্সপেরিমেন্ট লেভেলটা না, আমি মানে চেষ্টা করেছি একটা সময়ের পরে, অবশ্যই গত 14-15 বছর। মানে ওই বল, ভালো প্লেয়াররা বল পায় হাতে পেয়ে এরকম করে ট্রিবল করে, ওরকম চরিত্রকে নিয়ে আমি এরকম করেছি। কখনো নেতাজি করছি, কখনো শেষ পাতাও করছি, আবার কখনো অযোগ্য করছি, দৃষ্টিকোণ করছি। সো আমার মধ্যে যে আরেকজন মানুষ লুকিয়ে আছেন সেটা ঋতুপর্ণ ঘোষ আমাকে বুঝিয়ে দিয়ে গেছিলেন। মানে উনি আমাকে খুঁচিয়ে বুঝিয়েছিলেন তোমার মধ্যে আর একটা লোক আছে। সেইটাকে নিয়ে আমি নার্চার করেছিলাম এবং পরবর্তী পরিচালকরা আমাকে নিয়ে এত ভালো ভালো কাজ আমাকে বিশ্বাস করে দিয়েছেন এবং সেটা তারা আমাকে নিয়ে নার্চার করেছেন, আমি বলি মানে ভেঙেছেন, চুড়েছেন। যার জন্য আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। একটা গল্পকে না বলা বেশি কঠিন নাকি হ্যাঁ বলা? না বলতে খারাপ লাগে ঠিকই, কিন্তু নাটা আমাদের বলতে হয়। কারণ আমাদের জীবনে অনেকগুলো নাতে একটা হ্যাঁ হয়, সেই হ্যাঁটা যদি ঠিকঠাক হয় তাহলেই আমরা টিকে থাকতে পারি। হ্যাঁ ক্যালকুলেশনটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ জীবনে একটা করে সময় আসে যেখানে বোঝা যায় না এটা করব না, ওটা করব না, সেটা করব না, ওটা করব। তার মধ্যে ওই বাছাটা, যে এইটা করলে আমি টিকে থাকবো, আমাকে মানুষ নেবেন, এইটা একটা কিন্তু চ্যালেঞ্জ আসে একটা প্রত্যেক অভিনেতাদের সামনে। ৫-৬টা তো করতে পারবে না, তার মধ্যে তাকে একটা কি দুটো বাঁচতে হবে। তার জন্য ওই ক্যালকুলেশনটা অন্য কেউ করে দিতে পারেন। এটা একদম একটা শিল্প সত্তার থেকে বা ভাবনার থেকে বা দর্শকের চেনার থেকে বা নিজের প্রতি সেই বিশ্বাসটা থেকে তোমাকে হ্যাঁ বলতে হবে। সেটা যদি সঠিক হ্যাঁটা হয় তাহলে ইউ গো ফরওয়ার্ড। না, তাদের খারাপ লাগে হয়তো, কিন্তু ওটা তো একজন শিল্পী হিসেবে বাঁচতেই হবে। প্রযোজকেরও একই অবস্থা হয়। যারা রেগুলার ছবি বানান তাদের কাছে 10টা-12টা করে গল্প তৈরি থাকে, তারা হয়তো প্রত্যেকেই প্রত্যেকের মতন ভালো, কিন্তু তাকে তার মধ্যে বেছে নিতে হয় একটা কি দুটো। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা কি আবার অ্যাজ এ ডিরেক্টর দেখতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবে। মানে তোমরা, আমি বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তোমার শরীর মন একদম এরকম চাঙ্গা থাকে। 27-28-এর মধ্যে একটা বড় ছবি নিয়ে আসবো। কারণ আমার এখন যেটা বারবার মনে হয় একলা যখন বসে থাকি, যে আমরা একটা অদ্ভুত জার্নি শুরু করেছিলাম, আমরা সত্যি মিস করি। এটা আমি বারবার বলি, সবাইকে বলি। যখন চোখের বালি হয়েছিল বা মণিরত্নম স্যার যখন রোজা বানিয়েছিলেন, তারা কিন্তু প্যান ইন্ডিয়া ছবি ভেবে বানাননি। তারা দুটো পরিষ্কার ভালো ছবি বানিয়েছিলেন আঞ্চলিক ভাষায়। কিন্তু সারা ভারতবর্ষের লোক এই দুটো ছবি দেখেছিল। তখন এই প্যান ইন্ডিয়া, এটার কাস্টিং করে নাও, ওটার থেকে এইগুলো ক্যালকুলেশনে ছিল না। আমার নিজের মনে আছে আমি চেন্নাইতে আমার পুরুষোত্তমের পোস্ট করছি যখন আমি রানাকে দায়িত্ব দিয়ে ম্যাটিনি ইভিনিং নাইট দেখেছিলাম রোজা। ম্যাটিনি দেখে বেরিয়ে, ইভিনিং দেখে আবার বেরিয়ে নাইট। অনেস্টি অফ সিনেমা যদি থাকে, আমার ওই একটা লড়াই আমার থাকবে আমার মতন করে ছবি পরিচালনা করার সঙ্গে। কোথাও একটা যদি আমার এখান থেকে একটা এমন কোনো ছবি, এমন সাবজেক্ট করতে পারি যেটা অল ইন্ডিয়া লোককে টাচ করবে, সেটা ভাবতে সময় লাগছে। কারণ আমি চট করে একটা ছবি বানাই না। আজকেও পুরুষোত্তম নিয়ে মানুষ আলোচনা করেন। আজকের প্রজন্মের কাছে ওটা একটা লেসন হিসেবে দেখেন তারা। প্রচুর কথা হয় চারিদিকে। ওটা একটা পাগলামো ডিরেকশন, এবং আমি যখন ডিরেকশন দিয়ে আমি 1-1.5 বছর কোনো অভিনয় করতে পারবো না। এইটার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, এবারে সিরিয়াস লেভেলে আমি ডিরেকশনে ঢুকে যাচ্ছি। আসলে আমি খুব লোভী অভিনেতা। আমি পরিচালক হতে চাই, কিন্তু অভিনেতা হিসেবে আমার লোভটা না মানে তুঙ্গে।
একটা যেই প্ল্যান করি তার মধ্যে একটা অদ্ভুত কোনো চরিত্র এসে যায়, একটা জাতিস্বর এসে গেল বা একটা শেষ পাতা এসে গেল বা একটা মানে জ্যেষ্ঠ পুত্র এসে গেল, ওই লোভী চরিত্র অভিনেতাটা তখন ওইটাকে আবার সাইড করে বলে না 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 এটা ছাড়া যাবে না, এটা করতেই হবে। আর আমার 9 মাস চলে যায় একটা ছবি করতে, 6 মাস 8 মাস 9 মাস ঢুকিয়ে দিই। তো ওটা একটা আমার লোভী অভিনেতাটা, ওটা আমি নিজেই, ওটা আমি নিজেই। অ্যাজ এ প্রডিউসার কি কি জিনিস তুমি শিখেছো এখনো পর্যন্ত? ওই বলছি না, আমি প্রযোজকের ওই জ্যাকেটটাই খুব একটা সেইভাবে সিরিয়াসলি পড়িনি বলে খুব যে একটা প্রডিউসার হিসেবে আমি শিখেছি কিছু, আমি তা নয়। আমার থেকে বেশি কথা আমার যে টিম কাজ করে খুব অনেস্টলি নিয়ে, তারা বেশি শিখে গেছেন, কারণ তারাই ফিল্ডে থাকেন, তারাই সব ম্যানেজ করেন। হ্যাঁ, মানে নতুন করে প্রযোজক হিসেবে আমি খুব একটা কিছু শিখিনি, কারণ এই ইন্ডাস্ট্রি আমাকে প্রায় সব সেগমেন্টে এমনি শিখিয়ে দিয়েছে। কারণ ওই আবার তুমি প্রশ্ন করেছিলে আগে, নতুন প্রডিউসারদের সঙ্গে কাজ করা মানে একটা দায়িত্ব। সেই দায়িত্বর জায়গা থেকে আমাকেও অনেক রকম জিনিস শিখতে হয়েছে, যেটা ওদেরকে আমি বলতে পারি এটা করিস, এটা করিস না, এটা করলে তোমাদের ভালো, এটা করো না। অ্যাটলিস্ট এই গাইড, আমার ছবিতে আমি বরং ওটা করি না, ওটা আমার টিম করে। আমি শুধু দেখি যে ফাইনাল জিনিসটা ভালো হয়, লোকের কাছে ঠিক করে আনতে পারি ছবিটা, এইটুকুই।